সমতল বিশ্ব গড়তে ধনী দরিদ্রের মধ্যে ভ্যাকসিন বৈষম্য দূর করতে হবে, জাতিসংঘের এক অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। The most urgent call of the hour is to eliminate vaccine divides between the rich and the poor. খাদ্য সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকে স্থিতিশীল খাদ্য ব্যবস্থা গড়ে তোলার তাগিদ। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 2.5 বছরের মাথায় উধাও ঢাকার 2 রুটে চক্রাকার বাস সার্ভিস। না জানিয়ে বাস উঠিয়ে দেওয়ার দাবি দক্ষিণের মেয়রের। সরু রাস্তার স্টপের সমস্যার দোহাই বিআরটিসির। অনলাইনে বৈধ পণ্যের আড়ালে বিক্রি হচ্ছে আমদানি নিষিদ্ধ যৌন সামগ্রী। বেশিরভাগ ক্রেতাই তরুণ তরুণী। মিরপুরের শপিং কমপ্লেক্সের অভিযানে মূল হোতা গ্রেফতার। চট্টগ্রামে জিনের বাদশা পরিচয়ে সমস্যা সমাধানের কথা বলে প্রতারণার ফাঁদ। হাতিয়ে নিয়েছে প্রবাসীর 28 লাখ টাকা। পুলিশের অভিযানে আটক 3। সমতার পৃথিবী প্রতিষ্ঠায় ধনী গরিবের মধ্যে ভ্যাকসিন বৈষম্য কমানোর উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, পুরো বিশ্ব এক হয়ে কাজ না করলে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সম্ভব নয়। বৃহস্পতিবার নিউ ইয়র্কে স্থানীয় সময় সকালে জাতিসংঘের সুইডিশ মিশন আয়োজিত উচ্চ পর্যায়ের সভায় তিনি ভিডিও বার্তায় কথা বলেন। পরে খাদ্য সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী স্থিতিশীল খাদ্য ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়ে 5 দফা প্রস্তাব দেন। নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে নিউ ইয়র্কে সমতা ও অন্তর্ভুক্তি অর্জন শীর্ষক উচ্চ পর্যায়ের এই বৈঠকের আয়োজন করে জাতিসংঘের সুইডিশ মিশন। শীর্ষস্থানীয় নীতি নির্ধারকদের এই বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মহামারী মোকাবিলায় বাংলাদেশ সরকারের উদ্যোগ তুলে ধরে বলেন, একক দেশের পক্ষে এই সংকট মোকাবিলা সম্ভব নয়। We have adopted a whole society approach in realizing the SDGs and ensuring a COVID recovery that will leave no one behind. No single country can tackle this crisis alone. We need bold and concrete action at the global level. আগামীতে সমতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিতে ভ্যাকসিন বৈষম্য দূর করার উদ্যোগ নিতেও বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। The most urgent call of the hour is to eliminate vaccine divides between the rich and the poor. পরে মহাসচিব অ্যান্তনিও গুতেরেজের আমন্ত্রণে জাতিসংঘ ফুড সিস্টেম সামিটে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা অর্জনের গল্প বিশ্ববাসীকে জানিয়ে শেখ হাসিনা বলেন, স্থিতিশীল খাদ্য ব্যবস্থা গড়তে উন্নয়নশীল দেশগুলোর জন্য পর্যাপ্ত সহায়তার ব্যবস্থা থাকতে হবে। Bangladesh has become self-sufficient in food production from a food deficit country for ensuring resilient food system globally. Research, investment, and advanced technology sharing for agriculture development. Increase funding for developing countries for achieving sustainable food system. এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে হোটেল লোটে প্যালেসে আসেন নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা জোরিগুয়েতা শেরুতি। এরপর জাতিসংঘ মহাসচিব এবং মালদ্বীপ ও ভিয়েতনামের রাষ্ট্রপতির সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের স্থানীয় সময় 24 সেপ্টেম্বর শুক্রবার জাতিসংঘে ব্যস্ততম সময় অতিবাহিত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন ৭৬তম সাধারণ পরিষদে বাংলায় বক্তব্য রাখবেন তিনি। আর এরপর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সমাবেশে ভার্চুয়াল বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। আর এর মধ্য দিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ ঘিরে আনুষ্ঠানিক কর্মসূচি শেষ হবে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। বাস রুট পুনর্বিন্যাসের আওতায় পরীক্ষামূলকভাবে মোহাম্মদপুর নিউ মার্কেট ও উত্তরা রুটে 2019 সালে চালু হয় বিআরটিসির চক্রাকার বাস সার্ভিস।
তবে 2.5 বছরের মাথায় হদিস নেই সেসব সার্ভিসের। নগর কর্তৃপক্ষ বলছে না জানিয়েই এসব বাস সরিয়ে নিয়েছে বিআরটিসি। তবে বিআরটিসির দাবি, নগর কর্তৃপক্ষ চাইলে আবারও চালুর উদ্যোগ নেওয়া হবে এসব চক্রাকার সার্ভিসের। রাশেদ লিমনের রিপোর্ট। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে দাঁড়িয়ে একটি বাস খুঁজছি 2019 সালে। বাস রুট রেশনালাইজেশনের আওতায় এই রুটে পরীক্ষামূলকভাবে বিআরটিসির একটি বাস সার্ভিস চালু হয়েছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না সেই বাসের দেখা। অপেক্ষা আরও কয়েক ঘন্টা, সকাল গড়িয়ে দুপুর, তবু দেখা মিলছে না কাঙ্ক্ষিত বাসের। 2019 সালের 24শে মার্চ মোহাম্মদপুর নিউ মার্কেট আজিমপুর রুটে চালু হয় চক্রাকার বাস সার্ভিস। 2 মাস বাদে 27 মে উত্তরা রুটে চালু হয় আরও 2টি চক্রাকার বাস। কথা ছিল চাহিদা বাড়লে বাড়বে বাস, মাঝপথে করোনার বাধা। তবে সব ছাপিয়ে যখন আবারও স্বাভাবিক হবার চেষ্টা, তখন এসব রুটে উধাও বিআরটিসি সার্ভিস। বিআরটিসি অপ্রতিরোধ অগ্রযাত্রা নামে একটা বাস ছিল, চক্রবৃদ্ধি আকারে ধানমন্ডি ঘুরতো, কিন্তু করোনাকালীন সময় এটাকে আর দেখা যায়নি এখানে। যখন লকডাউন হবে ওই পর্যন্ত দেখছি, তারপর আর দেখিনি। প্রথম সার্ভিসটা ভালো থাকে, তখন চলে, পরে পরে আর এটা কন্টিনিউ করে না ওরা। তাহলে এসব বাসের ঠিকানা এখন কোথায়? বাস রুট রেশনালাইজেশনের আহ্বায়ক ও দক্ষিণের মেয়র জানালেন, না জানিয়েই বন্ধ করে দেয়া হয়েছে এই সার্ভিস। আমি জানি না কি কারণে সেটা বন্ধ হয়ে গেছে। এখানে বিআরটিসি চেয়ারম্যানই সেটা বলতে পারবে। ঢাকা শহরে সামগ্রিক বাস রুট রেশনালাইজেশন করছি, সুতরাং এখন নতুন করেই রুটগুলো নির্ধারণ হচ্ছে, নতুন করেই সেবাগুলো আধুনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে, সুতরাং সেটা এখন আর নতুন করে চালু করার সুযোগ নাই। এদিকে বিআরটিসি জানিয়েছে চালুর পর থেকেই স্টপেজ, সরু রাস্তায় ইউটার্ন সমস্যা সহ নানা জটিলতায় পড়তে হয় তাদের। তবে বিশ্ববিদ্যালয় খুললে আবারও চালু হতে পারে এই বাস। ট্রাফিক পয়েন্টের ভিউ থেকে কিছু অবজেকশন যাত্রী সাধারণও কিন্তু দিয়েছিল, যে তাদের একটু হ্যাজার্ড হয়, বড় এই গাড়িগুলো ঘুরাইতে সমস্যা হচ্ছে, বিভিন্ন সমস্যা হয়, কিন্তু সেগুলো তো থাকবেই। তারপরে আমার শিক্ষা প্রতিষ্ঠানকে সার্ভিস দেওয়া শুরু হয়েছিল, এটা আমরা চালু রাখবো। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, এ সার্ভিস চালু থাকলে এর সুবিধা অসুবিধা জেনে অন্তত বড় পরিসরে তা কাজে লাগানো যেত। বাস রুট ফ্র্যাঞ্চাইজি যখন পুরো ঢাকা শহরে চালু করব, তখন আমার পর্যাপ্ত স্পেস আছে কিনা, গাড়িগুলো আবার জ্যামে পড়ে যাচ্ছে কিনা, বা হচ্ছে রাস্তার কোনো ইস্যু আমাদের ঠিক করতে হবে কিনা, এই ব্যাপারগুলো কিন্তু উঠে আসতো আমাদের ছোটো ছোটো আপনার পাইলটিং এর মাধ্যমে। এটা না করে যদি আমরা একবারে করে যাই, সফল হতে পারি, কিন্তু ব্যর্থ হওয়ার সম্ভাবনাটা অনেক ক্ষেত্রেই কিন্তু রয়ে যায়। চক্রাকার এই সার্ভিস আবারও চালুর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নগর কর্তৃপক্ষের প্রতি আহ্বান সাধারণ মানুষের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দেশে অনলাইনে বিভিন্ন বৈধ পণ্যের আড়ালে বিক্রি হচ্ছে আমদানি নিষিদ্ধ যৌন সামগ্রী। সম্প্রতি রাজধানীর মিরপুরের একটি শপিং মলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ সামগ্রী জব্দ করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে মূল হোতাকে। পুলিশ বলছে ক্রেতাদের বেশিরভাগই তরুণ তরুণী। বিশেষজ্ঞরা বলছেন বিশৃঙ্খল জীবনযাপনের কারণেই উঠতি বয়সীরা জড়িয়ে পড়ছেন এসবে। বুলবুল রেজার রিপোর্ট। আমদানি নিষিদ্ধ যৌন সামগ্রীর স্তূপ। বিদেশ থেকে বৈধ পণ্যের চালানের সঙ্গে অবৈধ এসব দ্রব্য আমদানি করেছে অসাধু ব্যবসায়ীরা। দেশে আনার পর তুলে দেওয়া হচ্ছে আসল সিন্ডিকেটের কাছে, তারা ছড়িয়ে দিচ্ছে নির্দিষ্ট ক্রেতাদের কাছে। অনলাইনে অর্ডার করলে এসব যৌন উত্তেজক সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে ক্রেতার কাছে, বিক্রি করা হচ্ছে সরাসরিও। রাজধানীর মিরপুরের একটি শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ উদ্ধার করেছে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ পণ্য। গ্রেফতার করা হয়েছে মূল হোতা আবু তাহেরকে। পুলিশ বলছে এসব ক্ষতিকর দ্রব্যের ব্যবহারকারীদের বেশিরভাগই তরুণ তরুণী। গুলো জাতীয়, এই আঠা জাতীয় দ্রব্য দিয়ে নিজেরাই ওখানে আপনার এই তৈরি করে মার্কেটিং করতে, এবং অত্যন্ত স্বাস্থ্য ঝুঁকি সম্পন্ন এই প্রোডাক্টগুলো নতুন প্রজন্মের কাছে, এবং তারা বিভিন্নভাবে এমনভাবে অনলাইনে বিজ্ঞাপন দিচ্ছিল, মানুষ বায়াসড হয়ে তার স্বাস্থ্য ঝুঁকি নিয়ে এগুলো হয়তো ব্যবহার করতো। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন উঠতি বয়সের কল্পনার জগৎ এবং সুস্থ জীবনযাপন থেকে দূরে থাকায় ঝুঁকছে বিকৃত যৌনাচারে। আমাদের স্বাভাবিক যৌন কার্য থেকে ডেফিনেটলি এটা একটা ডেভিয়েশন। হ্যাঁ, তা প্রথমত হলো আমাদের হিউম্যান যে নরনারীর মধ্যে স্বাভাবিক যে সম্পর্কের যে জায়গাটা, সেটা কিন্তু ব্যাহত করছে। কিন্তু যখন হলো এ ধরনের বিষয়গুলো মানুষ প্র্যাকটিস করবে, স্বাভাবিকভাবে দেখা যাবে যে অবজেক্ট রিলেটেড বিষয়ের প্রতি তারা আগ্রহ হয়ে যাচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে রাজধানীর কলাবাগানে একজন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তার শরীরে
ফরেন বডির আলামত পেয়েছিল চিকিৎসকরা। সে সময় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির অভিযানে গ্রেফতার করা হয়েছিল কয়েকজনকে। উদ্ধার করা হয়েছিল বিভিন্ন যৌন উত্তেজক দ্রব্য সামগ্রী। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে জিনের বাদশা পরিচয়ে সমস্যা সমাধানের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। সবশেষ এক প্রবাসীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে ২৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়। এর মধ্যে কথিত জিনের বাদশা আব্দুল মান্নান ওরফে জিন মান্নানও রয়েছে। সাকাত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রতারণার অভিযোগে পুলিশের হাতে আটক হওয়ার পর কথিত জিনের বাদশা আব্দুল মান্নান ওরফে জিন মান্নানের সরল স্বীকারোক্তি। স্যার, জিন হাজির করতে কেউ পারে না স্যার, আমি কেমনে পারবো? আবুল হাসান শহীদ নামের এই ব্যবসায়ী সৌদি আরবে ব্যবসায়ী অংশীদারদের কাছে ৩৫ কোটি টাকার বেশি হারিয়ে দেশে ফিরে এসে জিনের বাদশার খপ্পরে পড়ে। অংশীদারদের কাছে হারানো টাকা ফিরিয়ে দেওয়ার নাম করে কথিত জিনের বাদশা হাতিয়ে নিয়েছে ২৮ লাখ টাকার বেশি, সাথে স্বর্ণলঙ্কারও। প্রবাসীর অভিযোগ পেয়ে নগরীর লালদিঘির পার এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে আটক করা হয় ৩ জনকে। আটকের পর অন্তত ১১ জন ভুক্তভোগী থানায় এসে কথিত জিনের বাদশা মান্নানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন। প্রায় ২৮ লক্ষ প্লাস একজন থেকে আত্মসাৎ করছে। সকালবেলা থেকে আমাদের কাছে ১১ জনের মধ্যে ভিকটিম আসছে ওনার গ্রেপ্তারের সংবাদ পেয়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে নানাভাবে তারা টার্গেটের সন্ধানে নামে। এরপর কৌশলে আদায় করা হয় লাখ লাখ টাকা। অভিনয়ের মাধ্যমে কথিত জিন হাজিরের নাটক সাজায় তারা। এইটা জিন হাজির বলে ওনার কাজ করবো বলে নিছি স্যার। স্যার ১২,০০০, ১০,০০০, ২০,০০০ এরকম মূল্য ৪ লাখ টাকার ভিতরে স্যার। পানিটা কাটাইতে হবে, কবুতর লাগবে, এই করতে হবে, সেই করতে হবে, এইভাবে এই সুবাদে ওনার সাথে আমার সাথে পরিচয় হয়েছে। কথিত জিনের বাদশা আব্দুল মান্নানের ছেলে জুবায়ের হোসেন রিজবি, আর এই রিজবি বিকাশের মাধ্যমে টাকা আদায় করত, আর আবু তৈয়ব হলো গ্রাহক ধরার এজেন্ট। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনার কারণে বন্ধ থাকার প্রায় ১.৫ বছর পর ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয়ের হল খুলতে শুরু করেছে। সকাল থেকে ক্যাম্পাসে আসতে শুরু করেছেন শিক্ষার্থীরা। চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরাই কেবল উঠতে পারছেন হলে। দীর্ঘদিন পর হলে ফিরতে পেরে খুশি শিক্ষার্থীরা। এই মুহূর্তে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে আছেন সহকর্মী হারুনুর রশিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হারুন, প্রায় ১.৫ বছর পর আনুষ্ঠানিকভাবে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে আবাসিক হলগুলো রয়েছে সেই হলগুলো আজ খুলেছে আনুষ্ঠানিকভাবে, অর্থাৎ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ঘোষণা দিয়েছে যে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য তারা হলগুলো খুলে দিয়েছে। বিশেষ করে আজকে থেকে যে হলগুলো খোলা হয়েছে সেগুলোতে অনার্স চতুর্থ বর্ষের যারা শিক্ষার্থী এবং মাস্টার্সের যারা শিক্ষার্থী তারাই শুধু এই হলে থাকতে পারবেন। এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি সেটি হচ্ছে যে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে ১৩টি আবাসিক হল রয়েছে সেই ১৩টি আবাসিক হলে অনার্স চতুর্থ বর্ষের ১,১৫০ জন শিক্ষার্থী এবং বিভিন্ন বিষয়ে মাস্টার্সের ২,০০০ জন শিক্ষার্থী তারাই এখন হলগুলোতে উঠবেন বা আজকে থেকে তারা থাকতে পারবেন। যদিও এই করোনা মহামারীর সময় হল বন্ধ ছিল, কিন্তু বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যারা পরীক্ষার্থী বা যারা পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা দিবেন অনার্স মাস্টার্সের শিক্ষার্থী তারা কিন্তু আগে থেকেই হলে ছিলেন। আমরা এখানকার হল কর্তৃপক্ষ বা শিক্ষার্থীদের সাথে কথা বলে জানতে পেরেছি, যার কারণে আজকে হল খোলার পরে যে চিত্রটি বা দৃশ্যটি আমাদের দেখার কথা ছিল সেটি কিন্তু আসলে আমরা পাচ্ছি না। অর্থাৎ প্রত্যেকটি হলেই এখন কিন্তু নতুন যারা আজকে হলে ওঠার কথা তারা কিন্তু যে একেবারেই ব্যাগেজ নিয়ে হলে উঠছেন বিষয়টি এরকম নয়। তারা অনেকে সামনে পরীক্ষার কারণে তারা আগেভাগেই হলে উঠে রয়েছেন এবং আমরা হলগুলো ঘুরে দেখেছি সবগুলো হলেই যারা থাকার কথা অনার্স শেষ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থী তারা কিন্তু হলে ইতিমধ্যে অবস্থান নিয়েছেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, অর্থাৎ ২৭ সেপ্টেম্বর থেকে অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী যারা তাদের পরীক্ষা শুরু হবে, যার কারণে কিন্তু শিক্ষার্থীরা সেই হল খোলার ঘোষণার অপেক্ষায় না থেকে কিন্তু তারা আগেভাগেই হলে এসে অবস্থান নিয়েছেন। আমরা দেখে এসেছি যে ছাত্রীদের যে হলগুলো রয়েছে সেই হলগুলোর যে অবস্থা এবং ছাত্রদের যে হলগুলো সবগুলোই কিন্তু একই অবস্থা, অর্থাৎ শিক্ষার্থীরা হলে আছেন এবং হলে থেকে
তারা তাদের যে পড়াশোনা কার্যক্রম সেটি শুরু করেছেন। তবে এই নতুন করে বিশ্ববিদ্যালয় হলগুলো খোলার যে ঘোষণা হয়েছে এর প্রেক্ষিতে কিন্তু একটি নতুন করে এখন একটি প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বিশ্ববিদ্যালয়টি কিন্তু নতুনভাবে সাজানো হয়েছে। প্রত্যেকটি হলেই যে সংস্কার কাজ, সেই সংস্কার কাজগুলো কিন্তু এখনো চলছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে হল খোলার সর্বশেষ খবর। আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ। রাজধানী সেগুনবাগিচার শিল্পকলা একাডেমিতে চলছে শরৎ উৎসব। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আফরোজা মৌসুটুসি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মৌটুসি, মানে হচ্ছে নীল আকাশ, নীল আকাশে সাদা মেঘের ভেলা এবং কাশফুল, বকুল ফুল, সবকিছুর শুভেচ্ছা। এবং এই মুহূর্তে সত্যন সেনের শিল্পগোষ্ঠীর আয়োজনে হচ্ছে শিল্পকলা একাডেমিতে এই সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালেদ। তিনি কাশফুল এবং বিভিন্ন শরৎ নিয়ে শরৎ কথনে বক্তব্য রাখেন। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আরও সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এবং এখানে এতক্ষণ কবিতা আবৃত্তি হয়েছে, গান হয়েছে এবং শরৎকে আগমনের জন্যে বিভিন্ন আয়োজনে এবং নীল সাদা পোশাকে বর্ণিল আয়োজনে মেতে উঠেছে আয়োজকরা। এভারেস্ট প্রিমিয়ার লিগ ইপিএলে অংশ নিতে নেপাল গেলেন টাইগারদের ওয়ানডে কাপ্তান তামিম ইকবাল। ভোরে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে দেশ ছাড়েন তিনি। বর্তমানে হাঁটুর চোটে রিহাব প্রক্রিয়ায় আছেন তামিম। দীর্ঘদিন ধরে খেলেননি জাতীয় দলের জার্সিতে টি-20, তাই নাম সরিয়ে নিয়েছেন বিশ্বকাপ থেকে। তবে রিহাব প্রক্রিয়ায় অংশ হিসেবে খেলছেন ইপিএলে। টুর্নামেন্টে সতীর্থ হিসেবে পাচ্ছেন শাহিদ আফ্রিদি, সিকান্দার রাজা, উপল থারাঙ্গা, কেশরিক উইলিয়ামসের মতো তারকা ক্রিকেটারদের। শনিবার শুরু হচ্ছে এভারেস্ট প্রিমিয়ার লিগ। ফলের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সমতার বিশ্ব গড়তে হলে ধনী দরিদ্রের মধ্যে ভ্যাকসিন বৈষম্য দূর করতে হবে। জাতিসংঘের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্থিতিশীল খাদ্য ব্যবস্থা গড়ে তোলার তাগিদ। 2.5 বছরের মাথায় উধাও ঢাকার 2 রুটে চক্রাকার বাস সার্ভিস। না জানিয়ে বাস উঠিয়ে নেওয়ার দাবি দক্ষিণের মেয়রের। সরু রাস্তার স্টপের সমস্যার দোহাই বিআরটিসির। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।